স্বাগতম পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারী অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর তা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজ এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। বেশিরভাগ রাজনৈতিক দল সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের গঠন করা নারী প্রতিনিধিত্বহীন জাতীয় ঐকমত্য কমিশনও নারী আসন নিয়ে দৃঢ় কোনো প্রস্তাব হাজির করতে পারেনি। একের পর এক প্রস্তাব পরিবর্তন হয়েছে, এমনকি এখন যেন বিষয়টি আর আলোচনাতেও নেই তেমন। তাহলে কি বিষয়টি অনেক রাজনীতির ভিড়ে হারিয়ে গেল? আজ অন্য পক্ষে আলোচনা, নারীর জন্য 100 আসন সরাসরি না সংরক্ষণ, সিদ্ধান্ত কই এই বিষয়ে। সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং আছেন জেন্ডার অ্যান্ড গভর্নেন্স বিশ্লেষক লিপিকা তাপসী। স্বাগত আপনাদের দুজনকেই। মজার বিষয় হচ্ছে যে সবসময় আমরা দেখি, এর আগেও এই নিয়ে কথা বলেছি, পাপিয়াপা আপনাকে দিয়ে যদি শুরু করি, যেটা হয় যে নারী কয়টা আসনে নির্বাচন করবে, কিভাবে করবে, কোনভাবে করবে, কোন ওয়েতে করবে, এই সিদ্ধান্তগুলো পুরুষ নিচ্ছে খুবই ইন্টারেস্টিংলি। সেটা তো একটা আছে, যেমন আজকে আপনার এখানে টক শোতে আসলাম, দেখেন টাইমেরও বৈষম্য। এখানে মাত্র 30 মিনিটসে যদি অ্যাডটার থাকে তাহলে আমরা তিনজনে মিলে কতটুকু কথা বলতে পারি। এখানে একটা বৈষম্যের শিকার হলাম। মেয়েদের অনুষ্ঠান রাখলো, হয়রাস টাইম ঠিক মতো দিল না। এই আধা ঘন্টাতে কিভাবে কি বলা যায় প্রথমত। আর দ্বিতীয়ত ব্যাপার, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমার ব্যক্তিগত উত্তর হচ্ছে আমি সংরক্ষিত ওই শব্দটার সাথে আমার দ্বিমত আছে। সেটা নারী আসনে সংরক্ষিত বলেন, আর সংরক্ষিত আসনে নির্বাচন বলেন, আর সংরক্ষিত পিয়ার পদ্ধতি বলেন, এই সংরক্ষিত জায়গাতে আমার ব্যক্তিগত চরম আপত্তি আছে। তার কারণ নারীরা আজকে যেভাবে নারীরা সারা বাংলাদেশে, আজকে থেকে না, সেই প্রাচীন আমল থেকে নারীদের যে ভূমিকা, সত্যিকার অর্থে নারীদেরকে সেভাবে মূল্যায়ন কখনোই কিন্তু করা হয়নি। নারীদের মর্যাদা সম্মানও কিন্তু দেওয়া হয়নি। সংরক্ষিত নারী আসন যে 50টা আছে, এইটা নির্ধারণের ক্রাইটেরিয়াটা কি? আপনি অধিকাংশ দলে দেখবেন কোন দলের সভাপতি নমিনেশন পেল না, সে হোস্টাইলে আছে, তাকে সন্তুষ্ট করার জন্য তার বউকে নিয়ে এসে দেওয়া হলো। তারপরে দেখবেন তার ছেলেকে দেওয়া হলো। তারপরে ধরেন যে স্বামী মারা গেলে স্ত্রীকে দেওয়া হচ্ছে সরাসরি নির্বাচনে, বাপ মারা গেলে ছেলে অথবা মেয়েকে খোঁজা হচ্ছে। রাজনীতি যারা করি, আর ক্রাইটেরিয়াটা কি? আপনি সংরক্ষিত 50টা যে আসন আছে, এইটার ক্রাইটেরিয়াটা কি? এইটারও কোনো ক্রাইটেরিয়া কিন্তু নাই। এখানে যোগ্যতা, সততা, দেশপ্রেম, কন্ট্রিবিউশন, রাষ্ট্রের জন্য, সংগঠনের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য কোনো কিছুর বিবেচনার ভিতর না রেখেই যদি শুধু লবিং আর গ্রুপিংয়ের উপর নির্ভর করা হয়, তাহলে আলটিমেটলি এই কারণেই কিন্তু সংরক্ষিত মহিলা আসনটাও অকার্যকর, অজনপ্রিয় এবং অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, হাস্যকর হয়ে পড়েছে। তারপর আপনি কাজের ক্ষেত্রে নির্বাচিত এমপি আর সংরক্ষিত আকাশ আর জমিন পার্থক্য। জি আপা, এগুলো আসলে আমরা মোটামুটি সবাই জানি। আমার প্রশ্নটা হচ্ছে যে এখন তো আলোচনাই নাই, সিদ্ধান্ত কোথায়, সেটা নিয়ে কথা বলতে চাই। আমি একটু লিপিকা তাপসীর কাছ থেকে ঘুরে আসি। লিপিকা তাপসী, আপনাকেও আসলে একই প্রশ্ন করতে চাই। আপনি জেন্ডার অ্যান্ড গভর্নেন্স নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। প্রশ্নটা হচ্ছে, দেখেন যেটা আমি বলছিলাম, আমি এটাকে বলি ঐক্যমত বয়েজ ক্লাব। কোনো মানে নারী প্রতিনিধিত্ব নাই। নারী প্রতিনিধিত্ব ছাড়া তারা বসে আলোচনা করছে নারীদের কি কি করা উচিত, কি কি করা উচিত না। এই ধরনের হাস্যকর ঘটনা একটা, এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আসলে কেন দেখব? এইটা আসলেই দুঃখজনক। আমি আপনার সাথে একমত। আমি যে বিষয়গুলোতে আনতে চাই সেটি হলো যে, আপনি জানেন যে 5ই আগস্টের পরে মানে কয়েকটি রিফর্ম কমিশন গঠন করা হয়েছিল। সেখানে 3টি রিফর্ম কমিশন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য, বিশেষ করে 100 যে রিজার্ভ সিট, সেইখানে 3ভাবে রিকমেন্ডেশন এসেছিল। প্রথম রিকমেন্ডেশন ছিল হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে একরকম ছিল, তারাও 100 সিটের কথা বলেছে এবং তারা বলেছে যে 3টা কনস্টিটুয়েন্সি মিলে একটা রিজার্ভ নারীর জন্য থাকবে। আর ইলেকট্রাল রিফর্ম কমিশন যারা, তারা বলেছে যে 100 সিটের কথা তারাও বলেছে, এবং তারা বলেছে যে একটা সিটে একজন নারীর জন্য থাকবে, এবং এটা ঘূর্ণায়মান পদ্ধতি। এটা আরো জটিল একটা জটিল যে কোন সিটটা মানে কখন রিজার্ভ হবে, এটা কিভাবে নির্ধারণ করে, এটা কঠিন। আর নারী কমিশন যে সুপারিশটা দিয়েছিল যে প্রত্যেকটা 300 সিটই থাকবে, 300 সিটে 2জন করে এমপি থাকবেন, একজন রিজার্ভ, একজন হচ্ছে সাধারণ। সো এই 3টা সুপারিশই আপনি দেখেন যে
কনসেনসাস কমিশনে যখন আসলো তখন একটাও এটাকে মানে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হলো না। যেটি লাস্ট ডিসিশন এসছে সেটি হচ্ছে যে এই এক্সিস্টিং যে 50টা সিট সেটা একইভাবে থাকবে এবং 5% নমিনেশন দেওয়া হবে। এখন এখানে একটি ঝুঁকি আছে, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে এক্সিস্টিং যে সিস্টেম আছে সেটি আসলে কার্যকর নয়। যেটি আপনি যেটাই বলেন না কোনো গণতন্ত্রের সূচক বলেন, আপনি উন্নয়নের সূচক বলেন, সব জায়গায় নারীর প্রতিনিধিত্ব মানে সিদ্ধান্ত গ্রহণে লাগবে। এখন সেই সিদ্ধান্ত গ্রহণে তারা যাতে কার্যকরভাবে ভূমিকা পালন করতে পারে সেই সিস্টেমটা কী হবে? সেই সিস্টেমটা যদি বৈষম্যমূলক হয় এবং এক্সিস্টিং সিস্টেম হয় তাহলে আসলে কার্যকর, আমার রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে, কিন্তু সেই যে মানে আমরা ফলাফল যেটার জায়গায় সেটা আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। তাহলে আমি দেখি যে এই 5% যে নমিনেশনের কথা বলেছেন কনসেনসাস কমিশন এই ইলেকশনকে কেন্দ্র করে, সেইখানে ঝুঁকি আছে আরও কমে যাওয়ার। কারণ আপনি দেখেন যে গত কয়েকটা টার্মে নারীর সাধারণ আসনে নারীর প্রতিনিধিত্বই ছিল, ইলেক্টেড ছিল 7%। সে এখন যদি এটা 5% নমিনেশনই দেয় তাহলে 7% থেকে কমে আরো কমে গেল। আসিফ আশরাফি পাপি, আমি দেখেছি যে যারাই আসেন, যেই দলের নেত্রীরাই আসেন, এর আগে যে পার্টিগুলো ছিল সেই পার্টির নেত্রীরাও একই, মানে নারীরা তো বলছে না যে আমাদেরকে ভোট করতে দেওয়ার দরকার নাই, আমাদেরকে এমনি বসায় বসায় দিয়ে দেন। হ্যাঁ, তারা বলছে আমরা সরাসরি নির্বাচন করতে প্রস্তুত, কিন্তু দল দিচ্ছে না, কিন্তু মানে যে বলে যে সিস্টেমটা তারা দিচ্ছে না। এটার বিরুদ্ধে আসলে কি করা যায়? আমার প্রশ্ন হচ্ছে যে কি ঘটছে। এটা হচ্ছে কি, এইবার একটা সুবর্ণ সুযোগ ছিল, যেহেতু একটা সংস্কার কমিশন ছিল। এই সংস্কার কমিশন আওলা বাওলা আজে বাজে বহুত বিষয় নিয়ে আলোচনা করছে, যেটা অপ্রয়োজনীয়, রাষ্ট্রের জন্য ব্যয়বহুল এবং ঐক্যমত হওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু নারীদের বিষয়টা নিয়ে নারী প্রতিনিধি, রাজনৈতিক দল তো তারা তাদের মতো দিচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু নারী প্রতিনিধির একটা ক্রাইটেরিয়া রাখা উচিত ছিল। যেমন ধরেন সংরক্ষিত আসন হোক আর নির্বাচিত এমপি যারা ছিল, এই অদ্যাবধি মানে 72-এর পর থেকে যারা ছিল, সেগুলা যেখানে যে যতটুকু বেঁচে আছে, সক্রিয় আছে, নিষ্ক্রিয় আছে, এদেরকে নিয়ে বসে বসে ইন্ডিভিজুয়ালি সবাইকে নিয়ে একটা বৈঠক করে কোন জিনিসটা মেয়েদের জন্য ভালো। আর সংস্কার কমিশনের একটা জিনিস চিন্তা করতে হবে যে 52% আজকে নারী ভোটার, আর পুরুষ যে 48%, তার ভিতর 10% দেখবেন যে তারা তাদের নিজেদের পেশাগত দায়িত্ব পালন, সংসার চালানোর জন্য তারা সব বিদেশে চলে গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নিম্নবিত্ত মানুষ ম্যাক্সিমাম কিন্তু বিদেশমুখী। তাইলে ভোটের দিন তো তারা অত পয়সাপাতি খরচা করে বাংলাদেশে ভোট দিতে আসাটা অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। ভোট দেবে কিন্তু নারীরাই, ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু নারীরাই। অথচ এই নারীরা ছেলা কখন দল একটা সিদ্ধান্ত নিবে মনে হলে নিল, নাইলে না, তাকিয়ে বসে থাকতে হবে। আর নারীর সংরক্ষিত আসনের ক্রাইটেরিয়াটা কি, কাদেরকে দেওয়া হবে, সেটারও কোনো কিন্তু নাই যে এত বছর দল করতে হবে। আমি আমার বাপেরই মেয়ে হলাম, কিন্তু আমি দল করি না, বাপ মরে যাওয়ার পর থেকে আমি অ্যাক্টিভ, যে আমাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ। কেন্দ্র থেকে প্রমোট করা আর মাঠ থেকে উঠে আসা নারী, দুটোর ভিতর তো পার্থক্য সব দলেই আছে, পার্থক্য আছে না? এত চড়াই উত্তরার ভিতরে এত কিছু আমরা কত সমস্যায় পড়ছি, কিন্তু নারীদের মেধার বিকাশ, নারীদের যোগ্যতা মাফিক যে স্বীকৃতি দেওয়া, এইটা বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনে বেসিক্যালি মানসিকভাবে এখন পর্যন্ত দল রেডিও না, প্রস্তুত না। একমাত্র ঐক্যমত কমিশন পারত, কিন্তু সেখানেও দেখেন তাদের অনীহা, কারণ তারা যেহেতু সবাই পুরুষ। ঐক্যমত কমিশনের ভিতরে কোনো মহিলা নাই, স্বাভাবিক কারণে মহিলাদের ভালো মন্দ, কোনটা উচিত অনুচিত, কাজ করতে যে কোথাও প্রতিবন্ধকতা হচ্ছে, সংরক্ষিত মহিলা আসনটা এটা অপমানজনক, অলংকার না বেসিক্যালি সম্মানজনক? একদম। আমি ফিরবো, এবং আমি আসলে একটা বিরতির সময় পৌঁছে গেছি, দুঃখিত আমি, আমাদের আসলে সময় কম থাকে। আমি ফিরবো লিপিকা তাপসী আপনার কাছে এই প্রশ্ন নিয়ে যে আসলে কি করা দরকার। অন্য পক্ষে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। আবার স্বাগত। অন্য পক্ষে আজ কথা বলছি নারীর জন্য 100 আসন সরাসরি না সংরক্ষণ সিদ্ধান্ত কই এই বিষয়ে। লিপিকা তাপসী, যে প্রশ্নটি আপনাকে করছিলাম যে আমরা জানি সব কি হচ্ছে, কি করা যেতে পারে, এটা হচ্ছে আমার প্রশ্ন, যে আমরা কি আসলে এইটা নিয়ে হারিয়ে ফেলবো, হারিয়ে যাবে জিনিসটা অনেক কিছুর ভিড়ে, নাকি আমরা এই যে ছোট্ট 20 মিনিটের একটা প্রোগ্রাম দিয়ে এইটুকুই শেষ? আমাদের যে করণীয়, সেটা আমি আপার একটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে যে আসলে দলগুলো কি চিন্তা করে যে আমাকে জয়লাভ করতে হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে আমাকে, এবং তারা মেয়েদের উপর ভরসা পায় না। মানে তারা ভাবে যে আমাকে
অন্য পক্ষ কি ধরনের ক্যান্ডিডেট দিচ্ছে, আমাকে সরকার গঠন করতে হবে, জিততে হবে, সেই ধরনের সেটা বিবেচনা করে তারা প্রার্থী দেয়। এখন এখানে কথা হচ্ছে যে তখন নারীরা পিছায় যায়, এবং এখানে একটা হতাশার বিষয় আমি একটু ব্যক্ত করি, সেটা হচ্ছে যে নারী যারা আছেন দলের মধ্যে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যে এইটা দাবি জানানো, সেই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, এটা আমাকে একটু হতাশ করে। এখন আপনি দেখেন যে বাইরের বিভিন্ন যারা আছেন, বিভিন্ন সামাজিক মানে প্রতিরোধ কমিটি একটা আছেন, এবং হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন যারা আছেন, তারা কিন্তু দাবি জানাচ্ছেন 100 সিট হচ্ছে নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য রাখা, মানে রিজার্ভ থাকবে, এবং হচ্ছে যে এখানে নারীরা সরাসরি নির্বাচন হবে, এবং না ওখানে সরাসরি নির্বাচনে থাকবেই, কিন্তু 100 নারীদের জন্য আসন রাখা, এবং সেখানে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং সেখানে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু একটা বাধ্যবাধকতা আছে এই নির্বাচনে, সামনের যে নির্বাচন, সেখানে এটার জন্য আসলে সংবিধান মানে সংশোধন দরকার। সো এটা এখন সম্ভব না। এখন যেটা সম্ভব, বিকল্প যেটা সম্ভব হতে পারে, সেটা হচ্ছে যে 5% নমিনেশন, এটা তো খুবই কম, মানে ভিক্ষা দেওয়ার মতো যে 5% দিলাম। কিন্তু তারপরও যদি আপনার বাধ্যবাধকতা না থাকে, দেখা যাচ্ছে রাজনৈতিক দলের মধ্যে এইটাই স্ট্রাইক করে থাকবে যে আচ্ছা নারীদের তো দরকার, তাহলে গুনে 5%ই দিবে, এবং নমিনেশন যখন জিতে আসবেন তখন ইলেকশন পার্লামেন্টে দেখা যাবে যে আরো কম আসবে। তার মানে আপনি 5% নিয়ে কথা বলছেন? হ্যাঁ, আমি 5% নিয়ে, এটা ডুয়েবল, এই নির্বাচনেই সম্ভব। সেটা হচ্ছে আপনি যদি আরপিওতে একটা সংশোধনী আনেন এবং হচ্ছে একটা অর্ডিন্যান্স পাস করেন, তাহলে সংশোধন এই মুহূর্তে কারা আনবে, কে আনবে? এটা হচ্ছে নির্বাচন কমিশন, হ্যাঁ এই নির্বাচন কমিশন থেকে প্রস্তাব দিবে, এটা অর্ডিন্যান্স আকারে পাস করা সম্ভব। এখন এটা মানে পার্সেন্টেজটা বাড়াতে হবে, সেটা হতে পারে 20%। তাহলে যারা নারীরা সাধারণ আসনে নমিনেশনের জন্য 33% তো আরপিওতে ছিল, আরপিওতে ছিল, ওটা হলো মূল দলে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য, নমিনেশনের জন্য কোনো প্রভিশন ছিল না। নমিনেশনের কথা বলছি, তো এখন নমিনেশনের কথা বলছি, সেখানে যদি বাধ্যবাধকতা আনা হয় তাহলে দেখা যাবে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে, এবং আরেকটা ক্লজ যুক্ত করতে হবে। না হলে যদি ক্লজ যুক্ত না করা হয় তাহলে দেখা যাবে যে এটা আসলে ফুলফিল করছে না। ক্লজটা কি হবে, যে রাজনৈতিক দলগুলো যদি এইটার মানে ফুলফিল না করে তাহলে তাদের কি ধরনের দণ্ড হবে, কিভাবে হতে পারে। যে আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি আসিফ আশরাফ পাপি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। লিপিকা বসে বললেন যে দলের মধ্যে আপনারা আসলে এই প্রতিরোধটা গড়ে তোলেন কিনা, যে এরকম ফাইজলামো চলবে না। দলের ভিতরে যুদ্ধ করতে যে আমি নিজেই তো সাইজ হয়ে যাচ্ছি, তার কারণ আমি 91 সালে একবার মাত্র সংরক্ষিত আসনে নমিনেশন চাইছি, দিয়েও সেটা ক্যান্সেল করা হয়েছে। তারপরের থেকে আমি সরাসরি আসনে নির্বাচন চাই, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যেই সিট থেকে নমিনেশন চাই, আমাকে নমিনেশন দিলে আমি বাংলাদেশের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করব যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব। কিন্তু আমাকে আজ পর্যন্ত দেওয়া কিন্তু হয়নি। এখন হারা জেতার যে প্রশ্নটা, যে মেয়েরা হারবে তাই দেয় না, আমি তো জিতবো, দলও জানে আমি জিতবো, আমাকে দেওয়া হয় না কেন? কারণ কি কেন দেওয়া হয় না? আমার জন্য যে কষ্টটা বলে যে তোমার হাজব্যান্ড এমপি আছে, তুমি কেন হবা? তা আমি বললাম এটা তো লাভজনক করে ব্যবসা প্রতিষ্ঠান না, আমার কন্ট্রিবিউশন আমার, তার কন্ট্রিবিউশন তার। সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, 2 ভাই 2 সিটে নমিনেশন পেয়েছে, তারপরে কামাল ইবনে ইউসুফ, আকমাল ইবনে ইউসুফ 2 সিটে পেয়েছে। এরকম রেফারেন্স তো বিএনপি আওয়ামী লীগে বহুত কিছু আছে, জাতীয় পার্টিতে বহুত কিছু আছে। তো সারাটা জীবন স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম, এরশাদ বিরোধী আন্দোলন করি, হাসিনার বিরোধী আন্দোলন, 2 বার পরপর নির্বাচিত ভিপি হয়েছি স্বৈরাচার এরশাদের আমলে, এবং রাজপথে আমার জন্ম, রাজপথে আমার সৃষ্টি। আমি পথের মানে তৃণমূলেরই মানুষ আমি। তো সেখানে আমি আমার নিজের জীবন দিয়ে তো উপলব্ধি করছি যে আমার জীবনের এই লাস্ট নমিনেশন চাওয়া। দিলে এরপরে তো আমি সংরক্ষিত তো প্রশ্নই আসে না, এমপির নমিনেশনের ধার পাশ দিয়ে আমি যাব না। তাহলে এই যে একটা ফুটন্ত গোলাপকে ঝড়ায় দেওয়া সিদ্ধান্তহীনতার কারণে, এই গোলাপ তো সৃষ্টি করতে পারবে না, এই গোলাপ তো তৈরি করতে পারবে না। আমি যেভাবে হয়ে আসছি এরকম তো 10 জন হয়ে আসে না। তো 10 জন হবে তো আমাকে দেখে, যে আমাকে প্রোভাইড করছে কিনা, আমার কর্মের স্বীকৃতি দিচ্ছে কিনা, আমাকে সম্মান দিচ্ছে কিনা। আমি যদি না পাই কেন তৈরি হবে মেয়েরা? মেয়েদের তো প্রয়োজন নাই, মেয়েরা সংরক্ষিত আসলে বসে বসে লবিং করবে, ভাতা পাবে, আর ইয়েস নো ভেরি গুড পার্লামেন্টে বলবে, এবং লিখে নিয়ে এসে দাঁড়া বলবে। এই তো হচ্ছে বিষয়বস্তুটা। তো এই জন্য আমি প্রকৃত অর্থে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক আমি চাই, এবং নিজের পায়ে দাঁড়ান আমি ছোট্টবেলা থেকে, আমি কিন্তু খুব মফস্বলের মেয়ে, ইন্টেরিয়রের মেয়ে, সেখান থেকে আমি যুদ্ধ করে করে সামাজিক থেকে শুরু করে সব জায়গায় যুদ্ধ করে আমি নিজেকে এত দূর আসছি। আমাকে হাত ধরে ব্লেসিংস দিয়ে তোলার কেউ নাই। আজকাল কেন্দ্র থেকে দেখবেন সব দলে প্রমোট করে, আমি মাঠ থেকে উঠে আসা জনগণের প্রমোট আমি, কিন্তু সেখানে দেখেন আমার এই পরিস্থিতি। তো জনগণের প্রমোট, জনগণের মন জয় করা, এই অ্যানালাইসিস, এই ব্যারোমিটার, এই যন্ত্র কবে করবে? আমার সবচেয়ে আক্ষেপ সংস্কার কমিশনের উপরে। বাংলাদেশে 52% মহিলাদের ভোট, কোনো নারী প্রতিনিধির সাথে বসলো না।
এখন না বসে টসে ওনারা কি করছেন, ওনারা লিপিকা তাপসী খুবই হতাশাজনক দেখে যা বললেন উনি, হ্যাঁ, যে উনি বলতেছেন যে আমাকে যদি এবার না দেয় তাহলে আমি আর এই রাস্তাতেই নাই, তার মানে কিন্তু দেখেন ঝরে যাচ্ছে না, এইটাই ড্রপ আউট হচ্ছে, এটা তো খুবই হতাশাজনক। এখন কথা হচ্ছে যে এই যে যারা ঝরে যাচ্ছেন, নমিনেশন পাচ্ছেন না, আপা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছেন, কিন্তু একটা প্রত্যেকটা দলে সিস্টেম যদি থাকতো তাহলে কিন্তু উনি ঝরে যেতেন। এই যে আমি বলছি যে পার্সেন্টেজ যদি বাড়ানো হতো, তখন দল খুঁজে খুঁজে বের করতো কার আসলে কে ভালো, কে কাজ করছে, কে কম্পিটিটিভ, তখন তাকে তৈরি আরো উৎসাহিত হতো। এবং আমার 10 বছরের ছোট ছেলে মেয়েরা বাবার মৃত্যুর কারণে উত্তরাধিকার, মায়ের মৃত্যুর কারণে উত্তরাধিকার পেয়ে গেছে, তাহলে আমার পজিশনটা আজকে কোথায় দেখেন। আমার কর্মী আজকে নেতা, আমি ওদের কর্মী হয়ে আমাকে বসতে হয়। এই অপমান কিন্তু অন্যরাও উৎসাহিত হতেন যে তাহলে এই সুযোগটা আছে, আমি আমার দল গোছাই, আমি আমার কনস্টিটিউয়েন্সি গোছাই। এখন কনস্টিটিউয়েন্সিতে যেটা হয় যে আপনি মূল দলে যারা আছেন তারাই প্রভাব বিস্তার করেন, সবাই এমপি হতে চান, সবাই নির্বাচিত হতে চান। এখন সেখানে নারীদের যেহেতু কোনো পজিশন থাকে না, আপনি টপ 5-এ দেখেন যে খুব রেয়ার নারীরা আছে। এখন তাহলে সে ওখানে এক্সেস তৈরি করা, ওইখানে মাঠ গোছানো, এটা তার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তো তখন হয় কি যে আরা নতুন করে যারা আগ্রহ হারিয়ে ফেলেন, তাদের আর আসারই কোনো সুযোগ থাকে না। পাপি আপা, একদম শেষ দিকে চলে এসেছি আমরা, যদি আপনি একটু বলেন যে ঐক্যমত্য কমিশনকে কি আপনার কিছু বলার? ঐক্যমত কমিশন তো সবচেয়ে একটা ফালতু কমিশন। বাংলাদেশ এতটুকু একটা দেশ, আমাদের মাথা পিছু আয় কত, আমাদের দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে। সেখানে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, পিআর, কত এজেন্ডা নিয়ে আসছে, প্রয়োজনই নাই, অপ্রয়োজনীয়। 300 সিটে থাকবে, 300 সিটের ভিতরে মহিলাদের কত পার্সেন্ট দেওয়া হবে, বাধ্য করে দেওয়া উচিত। এবং আমার কথা হচ্ছে পুরুষ লোক হারে, মহিলা হারলে সমস্যাটা কোথায়? তো হারার রিস্ক পুরুষদের নিতে পারো, মহিলা নিয়ে নিতে পারো না। একটা মহিলা একবার হারবে, একবার না পারলে দেখো শতবার। কিন্তু যারা জিতা তাদেরকেও দেয় না, আর হারা সিটে পুরুষ দিবে, মহিলা দিবে না, এটা তো হয় না। একটা মেয়ে ছেলে নির্বাচন করতে গেলে বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, নিজের বাড়ি কোথায়, এত খোঁজ। এবং লালমনিরহাটের লোককে নিয়ে এসে যদি চাঁপাইনবাবগঞ্জ, নাচল, ভোলাহাটে নমিনেশন দিয়ে দেয়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন উঠছে না। তারপরে জাতীয় পার্টির মহিলা সংরক্ষিত আসনে আপনি নিজে তো দেখলেন যে টাকা পয়সা নিয়ে কী হাউকাউ 2 বছর পর হলো। তাহলে সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার ক্রাইটেরিয়াটা কি? কীভাবে প্রমোট করবে? নিজ থেকে প্রমোট, দল করতে হবে না, মাঠ থেকে আসতে হবে না, উত্তরাধিকার সূত্রে আমি আসবো, যে আমার স্বামী মারা গেছে আমি আসলাম, বাপ মরে গেছে আমি চলে আসলাম, এটা কোনো পদ্ধতি হয় এই সভ্য সমাজে 2025 সালে? এটা তো পদ্ধতি না। তো সংস্কার কমিশন বাংলাদেশ নিয়ে বসছে, বহুত বড় বড় সবক দিচ্ছে, তো 52% ভোট নিয়ে কোনো সবক দেন না, যার সঙ্গে সাধারণ মানুষের কোনো যুক্ততা নেই, সেইগুলো নিয়ে একদম শেষ লাইন যদি আপনি বলেন যে একদম 10 সেকেন্ড সময় আছে, ঐক্যমত্য কমিশনের কাছে কোনো দাবি আছে কিনা? অবশ্যই। এখন যে নমিনেশন, আমি আবারও ওই কথাটাই রিপিট করি যে নমিনেশনের পার্সেন্টেজটা এটা একটা বাধ্যবাধকতার জায়গায় তৈরি করা হোক, এবং হচ্ছে এই বাধ্যবাধকতা এবং রাজনৈতিক দলগুলো যদি এটা না মানে কি ধরনের শাস্তির বিধান থাকবে সেটি অন্তর্ভুক্ত করা হোক, তাহলে আমরা দেখব যে নেক্সট ইলেকশনে নারীর প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে বাড়বে। তারপরে দেখেন আপা, আমি একবার এমপি হয়েছি, পারফরমেন্স রাখছি, তো কোয়ালিটি তো কিছুটা হলো যাচাই বাছাই হয়েছে, অভিজ্ঞতা তো কিছুটা হয়েছে, হলে তো যে অভিজ্ঞ তাকে নমিনেশন না দিয়ে আমার জায়গায় আর অনেক ধন্যবাদ পাপি আপা, অনেক ধন্যবাদ। আমাদের বৈষম্য ছাড়া অন্য কিছু না। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সাথেই থাকুন।